দেখো আজকে আমাদের ফিজিক্সের যে টপিকটা আমরা করব, যে চ্যাপ্টারটা করব, সেটা হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রায় রেলওয়েতে কোশ্চেন আসতে দেখা যায়। তো খুব ভালো মতো করতে লাগবে। তো ফিজিক্সের কোন চ্যাপ্টার করব আমরা? ফিজিক্সের যে চ্যাপ্টারটা আজকে করব আমরা, সেটা হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার। হিট অ্যান্ড টেম্পারেচার। হিট অ্যান্ড টেম্পারেচার অর্থাৎ হিট মানে হচ্ছে তাপ, এবং টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা। তাপ ও উষ্ণতা। তো ধ্যান দিয়ে শুনবে যে বিষয়টা আমি বলবো। ধরো আমরা দুটা বস্তু নিচ্ছি। একটা বস্তু নিলাম গরম চা। গরম চা। আর আরেকটা বস্তু নিলাম হচ্ছে ঠান্ডা জল। ঠান্ডা জল। তো মোট কথা হচ্ছে, এই যে চা গরম আর জল যে ঠান্ডা, সেটা আমরা টাচ করলে অনুভব করতে পারবো, ফিল করতে পারবো। তো এই চা গরম অবস্থায় আছে, এবার জল ঠান্ডা অবস্থায় আছে। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা আমাদের কে দেয়? এই অনুভূতিটা আমরা পাই হচ্ছে টেম্পারেচারের জন্য। তাই এই অনুভূতির জন্য কে দায়ী? এই অনুভূতির জন্য টেম্পারেচার দায়ী। এই অনুভূতির জন্য কে দায়ী? টেম্পারেচার দায়ী। তো কোন একটা বস্তু গরম অবস্থায় আছে নাকি ঠান্ডা অবস্থায় আছে, তার যে ফিল, সেই ফিলটা পাওয়ার জন্য, সেই ফিলটা পাওয়া যায় আহ, যে ধর্মের মাধ্যমে। এই ফিলটা পাওয়া যায় যে ধর্মের মাধ্যমে, সেই ধর্মটাকেই বলা হচ্ছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের ডেফিনিশন যদি আমরা লিখি, টেম্পারেচার আমরা কাকে বলবো? তাহলে আমরা লিখব, টেম্পারেচার হচ্ছে এক ধরনের ধর্ম, অর্থাৎ উষ্ণতায় এক ধরনের বস্তুর এমন এক ধর্ম, যার মাধ্যমে আমরা বুঝতে পারি বস্তুটি ঠান্ডা অবস্থায় আছে নাকি গরম অবস্থায় আছে। অর্থাৎ কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা আমরা বুঝতে পারি। তো সেটাই আমরা লিখবো এখানে। তাহলে টেম্পারেচার কাকে বলে যদি ডেফিনেশন দেওয়া হয়, তাহলে টেম্পারেচারের ডেফিনেশনটা এরকম হবে। টেম্পারেচার, টেম্পারেচার তার ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে আমাদের বলতে লাগবে কি বলতে লাগবে? টেম্পারেচার, টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। টেম্পারেচার ইজ দ্যাট প্রপার্টি, is that property, is that property of an object, of an object. টেম্পারেচার ইজ দ্যাট প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, মানে উষ্ণতা বস্তুর, কোন একটা বস্তুর সেই অবস্থা, কোন অবস্থা যেটা হুইচ, হুইচ গিভস, যেটা দেবে, সেটা যেটা কি দেবে? ফিলিং দেবে, অনুভূতি দেবে। এ ফিলিং অফ কোল্ডনেস, মানে বস্তুটা ঠান্ডা নাকি গরম। কোল্ডনেস অর হটনেস, or hotness of an, of an object, of an object. তাহলে এটাই হচ্ছে আমাদের কিসের ডেফিনেশন? এটা হচ্ছে আমাদের টেম্পারেচারের ডেফিনেশন। তাহলে টেম্পারেচারটা কি? টেম্পারেচারটা, টেম্পারেচার ইজ দ্যাট প্রপার্টি, টেম্পারেচার সেই ধর্ম, অফ অ্যান অবজেক্ট কোন একটা বস্তুর, হুইচ গিভস যেটা দেবে, কি দেবে? ফিলিং, অনুভূতি দেবে, যে বস্তুটা ঠান্ডা আছে নাকি বস্তুটা গরম আছে, সেটাকে আমরা বলবো টেম্পারেচার। এবার যদি আমরা টেম্পারেচারের ইউনিট বলি, টেম্পারেচার মাপার কতটা একক রয়েছে, ইউনিটস রয়েছে। এবার সেই ইউনিটসগুলি কি কি? তো টেম্পারেচার মাপার ইউনিটসগুলি আমরা দেখি কি কি ইউনিট রয়েছে। শোনো, টেম্পারেচার পরিমাপের জন্য যে ইউনিটগুলি রয়েছে, একটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড।
2 হচ্ছে কেলভিন। কেলভিন কেলভিন এই একটা ইউনিট, তবে কেলভিনের সাথে কিন্তু ডিগ্রি থাকবে না, হ্যাঁ, কেলভিন জাস্ট কেলভিন। আর হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। আর যেটা রয়েছে একটা নতুন ইউনিট তোমাদের জানতে লাগবে, যেহেতু তোমরা রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ওই ইউনিটটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। নতুন ইউনিট বলে কিছু না, মানে ওটার টেম্পারেচার পরিমাপেরই একটা একক, সেটা হচ্ছে ডিগ্রি 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 রিউমার। কি বললাম? ডিগ্রি রিউমার। এই একটা ইউনিট তোমাকে কিন্তু জানতে লাগবে, ডিগ্রি রিউমার। তাহলে কি কি ইউনিট আমরা জানলাম? এক তো হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, 2 হচ্ছে কেলভিন, 3 হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, 4 হচ্ছে ডিগ্রি রিউমার। এই 4 ধরনের ইউনিট রয়েছে কি পরিমাপের জন্য? টেম্পারেচার পরিমাপের জন্য। তো তার মধ্যে এই যে তার মধ্যে যেটা কেলভিন রয়েছে, এই কেলভিন একমাত্র হচ্ছে কি ইউনিট? টেম্পারেচারের এসআই ইউনিট। টেম্পারেচারের এসআই একক তুমি যদি বলো, টেম্পারেচারের এসআই একক যদি তোমার কাছে জানতে চায়, তাহলে এক কথায় তোমার উত্তর হয়ে যাবে কেলভিন। এটা হচ্ছে টেম্পারেচারের এসআই একক। বাকি যে ইউনিটগুলি রয়েছে, যেমন ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি রিউমার, এই প্রত্যেকটা ইউনিটই হচ্ছে তোমার সিজিএস ইউনিট। এরা সবকটা সিজিএস ইউনিট, সিজিএস একক। তো পরীক্ষায় যদি বলে যে টেম্পারেচারের এসআই ইউনিট কি, সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে কেলভিন। ঠিক আছে, টেম্পারেচারের একটাই এসআই ইউনিট, সেটা হচ্ছে কেলভিন। তবে কেলভিনের সামনে ডিগ্রিটা কিন্তু থাকবে না, ভুল করেও ডিগ্রি কেলভিন কিন্তু করো না, হ্যাঁ, ডিগ্রি কেলভিন কিন্তু ভুল করো না, এটা কিন্তু ভুল। জাস্ট কেলভিন, হ্যাঁ, জাস্ট কেলভিন, এটা তোমাদের মনে রাখতে লাগবে। নেক্সট হচ্ছে আমরা কি করব, যে এই যে বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে, কি কি বললাম? ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, তারপরে হচ্ছে ফারেনহাইট রয়েছে, ডিগ্রি ফারেনহাইট, তারপর রয়েছে কেলভিন, তারপর রয়েছে রিউমার, ডিগ্রি রিউমার। তো এই যে ইউনিটগুলি রয়েছে, এই ইউনিটগুলির মধ্যে একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে, সেই রিলেশনটা কিন্তু তোমাকে জানতে লাগবে। একটা রিলেশন বা একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তোমার জানা খুব ইম্পর্টেন্ট। কি কি সম্পর্ক আছে দেখো, ডিগ্রি C/5 ইফ ইকুয়াল টু F-32/9, এটা অলরেডি সবাই জানে, C/5 ইকুয়াল টু F-32/9। এর সাথে সাথে আমাদের কি বলতো, কেলভিনের সাথে কি রিলেশন আছে সেটা আমাদের জানতে লাগবে। কেলভিন -273, কেলভিন -273/5 ইকুয়াল টু ডিগ্রি রিউমার/4। এই পুরো রিলেশনটাকে কিন্তু তোমাকে জানতে লাগবে, এই পুরো রিলেশনটা তোমাকে জানতে লাগবে। তাহলে এই পুরো রিলেশনটা তোমরা কিন্তু জানবে, এটা ইম্পর্টেন্ট আছে, এই রিলেশনটা তোমাকে লাগবে। তাহলে আরেকবার তোমরা পড়ে নাও, কি বললাম? C/5 ইকুয়াল টু M-32/9 ইকুয়াল টু K-273/5 ইকুয়াল টু R/4। একদম মুখস্থ থাকবে প্রত্যেকের। তো এখানে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের মধ্যে রিলেশনটাকে দেখি। স্পেশালি আমরা ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের মধ্যে যদি রিলেশনটাকে দেখি, কার কার মধ্যে রিলেশন দেখতে চাচ্ছি? ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন, এদের মধ্যে আমি এবার রিলেশন দেখতে চাচ্ছি। ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের মধ্যে রিলেশন দেখতে যাচ্ছি। তো ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের মধ্যে যদি আমি রিলেশন দেখি, তার রিলেশনটা কেমন হবে? রিলেশনটা এরকম হবে, দেখো, C/5 ইকুয়াল টু K-273/5, K-273/5। দেখো এখানে 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ফাইনালি থাকবে কি? C ইকুয়াল টু K-273। এবার তুমি যদি এক কাজ করো, C-273কে ট্রান্সফার করে এদিকে নিয়ে আসো, তাহলে এটা হবে +273 ইকুয়াল টু কি থাকবে? ইকুয়াল টু কেলভিন থাকবে। তাহলে কেলভিন ইউনিটে বের করার জন্য, মানে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন ইউনিটে বের করার জন্য তোমাকে কি করতে লাগবে? সেন্টিগ্রেড যে টেম্পারেচারটা দেওয়া থাকবে তার সাথে 273 অর্থাৎ 273 কি করে দিতে লাগবে? যোগ করে দিতে লাগবে। ফর এক্সাম্পল
যদি আমরা বলি ফর এক্সাম্পল, ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে এইরকম, তোমাকে বলবে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে কেলভিনে প্রকাশ করতে হবে। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে তুমি যখন কেলভিনে প্রকাশ করবে, কেলভিনে প্রকাশ করার সিস্টেম হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডের যে টেম্পারেচারটা থাকবে, ডিগ্রি সেন্টিগ্রেডের যে টেম্পারেচারটা থাকবে তার সাথে 273কে তোমাকে যোগ করে দিতে লাগবে। তার ডিগ্রি সেন্টিগ্রেডে যে টেম্পারেচারটা থাকবে তার সাথে 273 তুমি যদি যোগ করে দাও, তাহলে এই যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা হচ্ছে 300 কেলভিন আসলো। তো মোট কথা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে আনার জন্য তোমাকে যেটা করতে লাগবে 273 যোগ করে দিতে লাগবে। তাহলে সিমিলারলি আমি তোমাকে যদি বলে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে রেজাল্টটা কত হবে বলো? তাহলে রেজাল্টটা কত হবে? তুমি কি করবে, 127 তার সাথে অ্যাড করে দেবে 273, তাহলে এই রেজাল্টটা কত আসবে? 200, 100, 300, 73 আর 27 যোগ করলে আবার 100, তাহলে 400 কেলভিন, 400 কেলভিন। তবে তবে স্পেশালি তুমি একটা জিনিস মনে রাখবে, যে নোট করে লিখে নাও, ব্যাপারটা কীরকম, যে আমি বললাম না ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তোমাকে কেলভিনে আনার জন্য 273 যোগ করতে লাগবে, কিন্তু রেজাল্টটা অ্যাকচুয়ালি এরকম নয়। অ্যাকচুয়ালি রেজাল্টটা হচ্ছে কেলভিনে আনার জন্য তোমাকে ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 নয়, তোমাকে যোগ করতে লাগবে 273.15। তবে আমরা 0.15টাকে নিয়ে ক্যালকুলেশন জেনারেলি করি না, আমরা জাস্ট 273 যোগ করি। বাট এক্স্যাক্টলি যদি বলা হয়, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে আনার জন্য তোমাকে ডিগ্রি সেন্টিগ্রেডের যে টেম্পারেচারটা দেওয়া থাকবে তার সাথে যোগ করতে লাগবে 273.15, 273.15, এই রেজাল্টটা যোগ করতে লাগবে। তো যাই হোক, এখানে আমরা কি জানলাম, যে টেম্পারেচারের 4টা ইউনিট আছে, একটা ডিগ্রি সেন্টিগ্রেড, একটা ডিগ্রি ফারেনহাইট, কেলভিন আর ডিগ্রি রিউমোর। তো এদের মধ্যে রিলেশন কি, C/5 ইকুয়াল টু F-32/9 ইকুয়াল টু K-273/5 ইকুয়াল টু R/4। পুরো রিলেশনকে মনে রাখতে লাগবে। ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে কেলভিনের কি রিলেশন সেটা আমরা বিস্তারিত পড়লাম, তবে এটা একদম মুখস্থ করে নেবে, হ্যাঁ, প্রত্যেকে। নেক্সট আমরা যেটা করব, খুব ধ্যান দিয়ে শুনবে। তো আমাদের টেম্পারেচারের স্কেল যেটা আমরা পেলাম সেটা কি পেলাম, যে C/5 ইকুয়াল টু F-32/9 ইকুয়াল টু K-273/5 equal to R/4. C/5 equal to M-32/9 equal to K-273/5 equal to R/4. এবার আমি স্পেশালি কতগুলো ডেটা বলবো, এই ডেটাগুলো তোমাকে মনে রাখতে লাগবে, হ্যাঁ, মনে রাখতে লাগবে। তো আমি এখানে ডিরাইভ করেও দেখাবো, চাপ নেই। প্রথমত হচ্ছে এখানে আমরা যেটা করব, জলের ক্ষেত্রে আমরা যেটা করব, জলের ক্ষেত্রে আমরা বের করব, প্রথমে আমরা বের করি, জলের ক্ষেত্রে বের করি হচ্ছে বয়লিং পয়েন্ট। আচ্ছা, প্রথমে এক কাজ করি, এখানে আমরা ফ্রিজিং পয়েন্টটা বের করি। আচ্ছা, ফ্রিজিং পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? ফ্রিজিং পয়েন্ট মানে যে টেম্পারেচারে জল জমে বরফ হবে সেই টেম্পারেচারটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ এটাকে বলা হয় হিমাঙ্ক, বাংলায় বলা হবে হিমাঙ্ক। ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক বলা হবে, হ্যাঁ। তো জলের হিমাঙ্ক কত সেটা আমরা দেখব। তবে জলের যে হিমাঙ্ক সেটা আমরা কি স্কেলে দেখব, এক তো হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কত হয় সেই রেজাল্টটা দেখব, তারপর হচ্ছে ফারেনহাইট স্কেলে কত হয় সেটা আমরা দেখব, তার সাথে সাথে কেলভিন স্কেলে কত হয় সেই রেজাল্টটা আমাদের দেখতে লাগবে, তার সাথে রিউমার স্কেলে কত হয় সেই রেজাল্টটা কিন্তু আমাদের দেখতে লাগবে। এখানে জলের যে ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ হিমাঙ্ক, অর্থাৎ কোন টেম্পারেচারে জল জমে বরফ হচ্ছে সেই টেম্পারেচারটা আমাদের 4টা ইউনিটের মধ্যে জানতে লাগবে। এক তো ডিগ্রি সেন্টিগ্রেড, 2 হচ্ছে ফারেনহাইট, 3 হচ্ছে কেলভিন, 4 হচ্ছে ডিগ্রি রিউমারের মধ্যেও জানতে লাগবে। তো প্রথমে তোমাদের অলরেডি জানাই আছে জল কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জমে বরফ হয়,
জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জমে কি হয়ে যায়, বরফ হয়ে যায়। এটা তোমাদের কাছে জানা আছে। আর একটু আগে বললাম যে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি যদি কেলভিনে আনতে চাও, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি যদি কেলভিনে আনতে চাও, তার সাথে কত যোগ করে দিতে লাগবে, 273 যোগ করতে লাগবে। তাহলে 0-র সাথে 273 যোগ করলে ফাইনালি আমরা কত পেয়ে যাব, 273ই কিন্তু এখানে পেয়ে যাব। তাহলে 273 কেলভিন, 273 কেলভিন। কিন্তু এখন আমি চাচ্ছি এটা ফারেনহাইটে চাচ্ছি রেজাল্টটাকে। তাহলে ফারেনহাইটে যদি আমাকে রেজাল্টটাকে বের করতে হয়, তাহলে আমরা কি করব? দেখো, ফারেনহাইটে বার করার জন্য তুমি এক কাজ করো, তোমার তো রিলেশন জানাই আছে, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তুমি এক কাজ করো, এখানে সি এর জায়গায় ভ্যালু কত বসিয়ে দেবে, 0 বসিয়ে দেবে। তাহলে কি হবে, এটা 0/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তাহলে 0/5 মানে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, 9 ইন্টু 0 মানে 0 ইকুয়াল টু F মাইনাস কত হয়ে যাচ্ছে, 32। তো এখান থেকে যদি ক্যালকুলেট করো, এফ এর ভ্যালু কত পাবে, -32 এদিকে ট্রান্সফার করলে +32, অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট এটা হয়ে যাচ্ছে জলের হিমাঙ্কের মান। 32 ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে জলের হিমাঙ্কের মান। এবার যদি জলের আমরা ডিগ্রি রিউমর এ দেখি যে এখানে মানটা কত হবে জলের হিমাঙ্কের, তাহলে আমরা আবার আমাদের এটা ক্যালকুলেট করতে লাগবে। তো এটার সাথে এই রিলেশনটাকে নিয়ে ক্যালকুলেট করো, কি আছে, C/5 ইকুয়াল টু R/4। তো সি এর ভ্যালু কত, দেখো সি এর ভ্যালু হচ্ছে 0, 0/5 ইকুয়াল টু R বাই কত হয়ে যাচ্ছে 4। তো এটাকে ক্যালকুলেট করলে কত পাবে, আর এর ভ্যালু, 0 পাবে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 ডিগ্রি রিউমার। তো এক্ষেত্রে আমাদের ডিরেক্ট ডেটাগুলোকে মনে রাখতে লাগবে যে জলের ফ্রিজিং পয়েন্টের মান কত, অর্থাৎ হিমাঙ্কের মান কত। ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে বলে 32 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিন স্কেলে বলে 273 কেলভিন, আর যদি রিউমার স্কেলে বলা হয় তাহলে 0 ডিগ্রি রিউমার। এবার আমরা চলে আসছি জলের, তো ফ্রিজিং পয়েন্ট আমরা পড়লাম, অর্থাৎ হিমাঙ্কের মান পড়লাম। এখন আমাদের পড়তে লাগবে জলের স্ফুটনাঙ্কের মান, অর্থাৎ বয়লিং পয়েন্টের মানও কিন্তু তোমাকে জানতে লাগবে। জলের এবার কি জানবো, জলের আমরা এবার বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্কের মান কিন্তু জানবো। স্ফুটনাঙ্ক, জলের স্ফুটনাঙ্কের মানও কিন্তু আমাদের এবার জানতে লাগবে। তো জলের স্ফুটনাঙ্কের মান সেটা আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে দেখব, ডিগ্রি ফারেনহাইটে কত হবে দেখব, কেলভিনে কত হবে দেখব, ডিগ্রি রিউমারে কত হবে সেই রেজাল্টটা কিন্তু আমরা দেখব। তার জন্য এক কাজ করি, তার জন্য এটাকে আমি মুছে দিচ্ছি, এটাকে জাস্ট পরে ক্যালকুলেশন আবার আমরা করব। দেখো, ব্যাপারটা হচ্ছে জল কত ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে বাষ্পে পরিণত হয়। জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ফুটে বাষ্পে পরিণত হয়, এটা অলরেডি সবারই জানা। তো জলের স্ফুটনাঙ্ক কত, জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে জলের স্ফুটনাঙ্ক। জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমি চাচ্ছি যে ডিগ্রি ফারেনহাইটে এই মানটা কত হবে, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি ফারেনহাইটে যেতে চাচ্ছি। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যাওয়ার জন্য এই রিলেশনটা আবার কী হবে, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তুমি এক কাজ করো, সি এর জায়গায় ভ্যালু পুট করে দাও, কত বসাবে, 100 বসাবে। তাহলে 100/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তো কাটলে এখানে কত হবে, 5 × 100, 5 × 100। তাহলে F মাইনাস 32 ইকুয়াল টু 9 দিয়ে 20কে গুণ করলে কত হয়, 180। তাহলে এফ এর ভ্যালু কত আসবে, 180 -32কে ট্রান্সফার করো এদিকে, তাহলে +32। রেজাল্টটা কত চলে আসবে, রেজাল্ট কিন্তু আমাদের চলে আসবে, কত আসবে বলো, আমাদের রেজাল্ট চলে আসবে 212 ডিগ্রি ফারেনহাইট। তো জলের বয়লিং পয়েন্ট কত, জলের বয়লিং পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে জলের বয়লিং পয়েন্ট। এবার কেলভিনে কত হবে, আরামসে পারবে যে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন আনার জন্য কত যোগ করে দিতে লাগে, ডিরেক্ট ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন আনার জন্য ডিরেক্ট তোমাকে যোগ করে দিতে লাগবে 273। তাহলে 100 আর 273 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 373।
373 কেলভিন, এটা হয়ে গেল তোমার কেলভিন স্কেলে জলের বয়লিং পয়েন্ট। বাট রিউমোর স্কেলে যদি জানতে চাই কি করব, আবার ওই ক্যালকুলেশন করতে লাগবে C/5 = R/4। তো সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু তোমার হয়ে যাচ্ছে এখানে কত, 100/5 R/4। তো ক্যালকুলেট যদি করি এখানে কত, 5 দিয়ে 100কে কাটলে 20, আর এ ভ্যালু হচ্ছে 4 20 80। তা 80 ডিগ্রি রিউমর, এটা হয়ে যাচ্ছে কি জলের বয়লিং পয়েন্ট। তাহলে 80 ডিগ্রি রিউমর, 80 ডিগ্রি রিউমর। তো এতদূর পর্যন্ত ডেটাগুলোকে আগে তৈরি করো। এতদূর পর্যন্ত ডেটাগুলো ঠিক আছে বলো? ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, 3টা ইউনিটে মনে থাকবে, এটা 4টাকে মুখস্থই রাখতে লাগবে। এই 4টাকে তোমাদের মুখস্থই রাখতে লাগবে, ঠিক আছে? এবার আরেকটা ডেটা তোমাদের মনে রাখতে লাগবে, সেটা হচ্ছে হিউম্যান বডি, অর্থাৎ মানব শরীর। হিউম্যান বডি, মানব শরীরের টেম্পারেচারের উপর থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। মানব শরীর, এটা তোমাকে জানতে লাগবে। তো ডেটাগুলোকে আমি বলছি, দেখো মানব শরীরের টেম্পারেচার হচ্ছে তোমার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বলি মানব দেহের সাধারণ টেম্পারেচার কত? মানব দেহের সাধারণ টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ডেটাটা অনেক কয়েকবার পরীক্ষায় কিন্তু জানতে চেয়েছে, তবে স্টেট এক্সামে ম্যাক্সিমাম টাইম জানতে চেয়েছে। মনে রাখবে যে মানব শরীরের অর্থাৎ হিউম্যান বডির টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি বলো যে তাহলে কেলভিনে কত হবে? কেলভিনে কত হবে তাহলে? 37-এর সাথে কত যোগ করব? 37-এর সাথে যোগ করে দেবো হচ্ছে 273। তা 37-এর সাথে 273 তুমি যদি যোগ করে দাও, 273 যদি যোগ করে দাও, তাহলে রেজাল্টটা কত আসবে? তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে তোমার 310 কেলভিন, 310 কেলভিন। আর যদি বলা হয় ফারেনহাইট স্কেলে কত, ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা হচ্ছে তোমার 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইট স্কেলেও মানব শরীরের টেম্পারেচার কত সেটাও জানতে চায়। তো মনে রাখতে লাগবে মানব শরীরের টেম্পারেচার তোমার ফারেনহাইট স্কেলে হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট। এবার রিউমার স্কেলে তুমি যদি বলো রিউমার স্কেলে কত হবে, রিউমার স্কেলে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এই রেজাল্টটা পাবে কত, 29.6 ডিগ্রি রিউমার। কত বললাম? 29.6 ডিগ্রি রিউমার, এটা তুমি পাবে। তো এই ডেটাগুলো মনে থাকবে কি থাকবে না বলো? এই ডেটাগুলো পড়তে লাগবে, মুখস্থই রাখতে লাগবে। এই ডেটাগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন পরীক্ষায় আসে যে মানব শরীরের ডিগ্রি সাধারণ টেম্পারেচার কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা থাকতে পারে, কিংবা বলতে পারে মানব শরীরের টেম্পারেচার ফারেনহাইট স্কেলে কত, তাহলে উত্তর হবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তবে রিউমার স্কেলে সেরকম এখন পর্যন্ত জানতে চায় নাই, কিন্তু আমাদের মনে রাখতে লাগবে 29.6 ডিগ্রি রিউমার। এটা হচ্ছে মানব শরীরের টেম্পারেচার রিউমার স্কেলে। দেখো এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? এতদূর পর্যন্ত ঠিক আছে? এতদূর পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা পার্ট? হ্যাঁ দাদা। ঠিক। এবার তুমি আরেক কাজ করো, এখানে তোমার এটাও জানতে লাগবে, হ্যাঁ, জলের ঘনত্ব কত টেম্পারেচারে ম্যাক্সিমাম হয়? জলের ঘনত্ব, এটাও পরীক্ষায় জানতে চায়। জলের ঘনত্ব, জলের ঘনত্ব, ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি, ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি অফ ওয়াটার মানে জলের ঘনত্ব, ডেনসিটি অফ ওয়াটার অর্থাৎ জলের ঘনত্ব। আচ্ছা জলের ঘনত্ব কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ম্যাক্সিমাম হয়? এটা অনেকবার পড়েছো তোমরা, বলতে পারা উচিত। বলো কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলের ঘনত্ব সর্বাধিক হয়? জলের ঘনত্ব সর্বাধিক হয় হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলের ঘনত্ব হচ্ছে সর্বাধিক হয়। আর এটাই যদি আমরা কেলভিনে বলি তাহলে কত হবে? এর সাথে কত যোগ করে দেব?
273 যোগ করে দেব। তাহলে 273 তুমি যদি যোগ করে দাও তাহলে এটা কত হয়ে যাবে? 273 প্লাস হচ্ছে 4, উত্তর চলে আসবে 277 কেলভিন। তাহলে কোন টেম্পারেচারে অর্থাৎ কেলভিন স্কেলে কত টেম্পারেচারে জলের ঘনত্ব সর্বাধিক হয়? 277 কেলভিন টেম্পারেচারে। আচ্ছা, এর সাথে সাথে তোমাকে যেটা করতে লাগবে, তোমাকে জানতে লাগবে যে ফারেনহাইট স্কেলে কত হবে। তো ফারেনহাইট স্কেলের ডেটাটাকে ক্যালকুলেট করো, কত আসে দেখো। ফারেনহাইট স্কেলে যদি ক্যালকুলেট করতে চাও তাহলে তোমাকে কি আবার ওই ফর্মুলা লাগাতে লাগবে, C/5 ইকুয়াল টু m-32/9, এই ফর্মুলা লাগাতে লাগবে। তো সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 4/5 ইকুয়াল টু f-32/9। যদি এখানে আমরা ক্যালকুলেট করি কত আসবে? এখানে যদি আমরা ক্যালকুলেট করি এই ডেটাটা কত আসবে? 4 9 36 36 ইকুয়াল টু 5 ইন্টু f ইন্টু 5f মাইনাস কত 5 ইন্টু 32, তার মানে কত হচ্ছে 160। ক্যালকুলেট তুমি যদি করো তাহলে 36 প্লাস 160 ইকুয়াল টু 5f, 36 প্লাস 160 196 ইকুয়াল টু 5f। তো f কে যদি এখানে ক্যালকুলেট করো কত আসবে? কত আসবে এটা বলো। f কে যদি ক্যালকুলেট করো এখানে 3 5 15, 3 5 15, দাদা তোমার কিছু কথা শোনা যাচ্ছে না। 3 5 15 4। তোমার স্ক্রিনটাও অফ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন অফ হয়ে গেছে। তোমার হ্যাঁ কিছু কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, রেকর্ডটা দেখে নাও, করাচ্ছি আমি। কত আসলো? 3 5 3 5 15 4 9 5 9 45 39.2 এটা আসবে। তো এই রেজাল্টটা হচ্ছে 39.2 39.2 39.2 ডিগ্রি এফ। রিউমের স্কেলে যদি ক্যালকুলেট করো এটাকে তুমি, রিউমের স্কেলে তুমি এই রেজাল্টটা পাবে হচ্ছে 3.2 ডিগ্রি রিউমার। এই ডেটাগুলো তোমাকে মনে রাখতে লাগবে, মোট কথা এই ডেটাগুলা তোমাকে মোট কথা মনে রাখতে লাগবে, এই ডেটাগুলো মনে রাখতে লাগবে, এগুলো ইম্পর্টেন্ট ডেটা আমি বললাম। তো এই ডেটাগুলো তোমাদের মনে রাখতে লাগবে। তো জলের ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, হিউম্যান বডির টেম্পারেচার আর হচ্ছে জলের ঘনত্ব, 4টা স্কেলে তোমাকে মনে রাখতে লাগবে। ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন আর ডিগ্রি রিউমার, এই স্কেলে তোমাদের জানতে লাগবে। তো অনেক সময় হয় কি পরীক্ষায় তোমাদের এটাও জানতে দেয়, ধরো ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট এদের মধ্যে যে রেশিওটা আছে সেই রেশিওটা ধরে নাও হচ্ছে 3:2, এরকম ডিরেক্ট বলে দেয়। আর ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে টেম্পারেচারের যে রেশিওটা সেটা হচ্ছে 3:2। তোমার কাছে জানতে চাইবে যে এই ভ্যালুটা কত, ডিগ্রি সেন্টিগ্রেডে এই ভ্যালুটা কত, এই টাইপের কোশ্চেন একটা জানতে চায়। তো যাই হোক, এটা আমরা করছি পরে। তার আগে এক কাজ করো, পরীক্ষা অনেক সময় আসে এরকম যে কোন উষ্ণতায় ডিগ্রি সেন্টিগ্রেডের মান আর ডিগ্রি ফারেনহাইটের মান সমান হবে। কোন উষ্ণতায় পরীক্ষায় আসে, কোন উষ্ণতায় এরকম কোশ্চেন থাকে পরীক্ষায়, কোন উষ্ণতায় ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিগ্রি ফারেনহাইট এর মান সমান হবে। কোন উষ্ণতায় ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিগ্রি ফারেনহাইট এর মান সমান হবে, এই ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষায় জানতে চায়। তখন আমাদের কি ফর্মুলা ডিরেক্ট লাগাতে লাগবে, কীরকম, C/5 ইকুয়াল টু f-32/9।
এখানে আমরা এফ এর জায়গায় ভ্যালু এক্স বসিয়ে দেবো, সি এর জায়গায় এক্স বসিয়ে দেবো, তাহলে কত আসবে এক্স বাই 5 ইকুয়াল টু এক্স মাইনাস 32/9। এখানে যদি ক্যালকুলেট করো কত আসবে 9x ইকুয়াল টু 5x মাইনাস 160। তো ক্যালকুলেট করলে 9x প্লাস 5x এদিকে আসলে মাইনাস 5x, আচ্ছা মাইনাস 160। তো ইমপ্লাইজ দ্যাট 4x ইকুয়াল টু মাইনাস 160। তাহলে x এর ভ্যালু ক্যালকুলেট করলে মাইনাস 40। তাহলে -40 ডিগ্রি সেন্টিগ্রেড আর -40 ডিগ্রি ফারেনহাইট এই রেজাল্ট দুটো সেম হয়। -40 ডিগ্রি সেন্টিগ্রেড আর -40 ডিগ্রি ফারেনহাইট এই রেজাল্ট দুটো সেম হয়। তো তখন আমাদের উত্তর আসবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা -40 ডিগ্রি ফারেনহাইট। আবার এই ধরনেরও প্রশ্ন জানতে চায় যে ডিগ্রি সেন্টিগ্রেডের মান আর ডিগ্রি ফারেনহাইটের মান, ডিগ্রি রিউমারের মান কখন সমান হবে। তো ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি রিউমারের মান যদি সমান বলে তাহলে আমাদের ফর্মুলা ডিগ্রি আমরা যদি ক্যালকুলেট করি c/5 ইকুয়াল টু r বাই কত r/4। c/5 ইকুয়াল টু কি হয়ে যাবে r/4। কেন কি তোমরা কি ফর্মুলা কি জানো, ফর্মুলা তোমরা এটা জানো c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 ইকুয়াল টু k মাইনাস 273/5 ইকুয়াল টু r/4। এতদূর পর্যন্ত তোমাদের জানা আছে। তো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে রিউমারের সম্পর্ক আমরা চাচ্ছি। তো c/5 ইকুয়াল টু r/4। তো এখানে তুমি যদি এক্স এর সি এর জায়গায় এক্স বসাও তাহলে x/5 ইকুয়াল টু আর এর জায়গায় এক্স বসালে এক্স বাই কত হয়ে যাবে 4। তো এখানে যদি ক্যালকুলেট করো এখানে ফাইনালি তোমার কত আসবে, দেখো এখানে একমাত্র যদি এক্স এর জায়গায় 0 বসানো হয় তাহলে দুই দিকে 0 আসবে, রেজাল্ট দুটো সেম চলে আসবে, তাই না। তো সেক্ষেত্রে ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি রিউমারের মান কখন সমান হবে, যদি ভ্যালুটা কত হয়, যদি ভ্যালুটা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 0 ডিগ্রি রিউমার। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মান আর 0 ডিগ্রি রিউমারের মান কি হয়ে যায়, পরস্পর সমান হয়ে যায়। এটা তোমাদের জানতে লাগবে। এবার যদি কোশ্চেনে বলা হয় ডিগ্রি কেলভিন আর ডিগ্রি না ডিগ্রি কেলভিন কেন, কেলভিন আর ডিগ্রি ফারেনহাইট এর মানটা কখন সমান হবে। তো এই ডেটাটাও তোমাদের মনে রাখতে লাগবে। মনে রাখবা যে ডিগ্রি ফারেনহাইট এটাকে আমি আর ক্যালকুলেট করছি না, তোমরা ডিরেক্টলি মনে রাখবে ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন এই মানটা কখন সমান হবে। এই মানটা সমান হবে 574.25 এততে, 574.25 এততে সমান হবে। তো যে ডেটাগুলো আমরা পেলাম তার আমি একটা সামারি বলে দিচ্ছি, শোনো ধ্যান দিয়ে। এক তো হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি ফারেনহাইট কখন সমান হবে, ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি ফারেনহাইট হবে -40-তে সেম। আর যদি বলা হয় ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি রিউমার কখন সেম হবে, ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি রিউমার সমান হবে 0-তে। ডিগ্রি ফারেনহাইট আর হচ্ছে কেলভিন পরস্পর কততে সমান হবে, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন পরস্পর সমান হবে 574.25-এ। কোশ্চেনে যদি বলে যে ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের মান কখন সমান হবে, এটা কখনো পসিবলই না, এটা পসিবলই না, সমান হবেই না। কেন হবে না, কারণ দেখো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে আনার জন্য অলওয়েজ কত যোগ করে দিতে লাগে, 273 যোগ করে দিতে লাগে। তো ডিগ্রি সেন্টিগ্রেডের মান আর কেলভিনের মান কখনোই ইকুয়াল হওয়ার চান্স নেই। তো আমাদের ইকুয়াল কি কি হতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি রিউমার, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন এরা সেম হতে পারে, কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে কেলভিন কখনোই সেম হবে না, এটা পসিবল কিন্তু না।